রাষ্ট্রবিজ্ঞান 2025-এ দ্বাদশ শ্রেণীর জন্য সরকারের বিভিন্ন বিভাগ। আইন বিভাগ, আইনসভার সংগঠন, এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে 2015 সালে 4+4 মার্কসে। ভূমিকা, আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে। একটি মাত্র কক্ষ নিয়ে যে আইনসভা গঠিত তাকে এক কক্ষ বিশিষ্ট বা এক পরিষদ সম্পন্ন বা এক পরিষদীয় আইনসভা বলে। অপরদিকে দুটি কক্ষ নিয়ে আইনসভা গঠিত হলে তাকে দ্বিকক্ষ সম্পন্ন বা দ্বিকক্ষ বিশিষ্ট বা দ্বিপরিষদ সম্পন্ন বা দ্বিপরিষদীয় আইনসভা বলা হয়। এরকম আইনসভার দুটি কক্ষের বা পরিষদের একটি হলো প্রথম কক্ষ বা নিম্নকক্ষ এবং অপরটি হলো দ্বিতীয় কক্ষ বা উচ্চকক্ষ। নিম্নকক্ষ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, কিন্তু উচ্চকক্ষের গঠন পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হলো লর্ডসভা বা হাউস অফ লর্ডস। এই লর্ডসভা কেবল অভিজাত শ্রেণীর ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। এই লর্ডসভার সদস্যরা নিজেদের সদস্যপদ লাভ করে উত্তরাধিকার সূত্রে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হলো সিনেট। মার্কিন সিনেট অঙ্গরাজ্যগুলির দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। ভারতের পার্লামেন্টও দ্বিপরিষদীয়। উচ্চ পরিষদের নাম রাজ্যসভা, যা মূলত অঙ্গরাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, এবং নিম্ন পরিষদের নাম লোকসভা। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ভারতের রাজ্যসভায় অঙ্গরাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধি ছাড়াও 12 জন প্রতিনিধিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। এখানে একটা চার্টের মাধ্যমে আইনসভার সংগঠন সংক্ষেপে বোঝানো হয়েছে। আইনসভার সংগঠন সংক্রান্ত মতপার্থক্য। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হওয়া উচিত না দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে রাষ্ট্রনীতিবিদদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা যায়। লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, লেকি, হেনরি মেইন, লর্ড অ্যাক্টন, দুগুই, জেফারসন, গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। আবার বেনথাম, আবেসিয়ে, লাস্কি, ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই কোশ্চেনটা মাল্টিপল চয়েস কোশ্চেনে আসে যে কে কোন পক্ষের সমর্থক, তাই প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানীর নামই মুখস্থ রাখতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি উত্থাপন করা হয়। এখানে একটা চার্টের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে যুক্তিগুলি এক কথায় লেখা হয়েছে। একমাত্র কক্ষের স্বৈরাচারিতা রোধ। আইনসভায় সমক্ষমতা সম্পন্ন দুটি কক্ষ থাকলে একে অপরের স্বৈরাচারিতা রোধ করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারে। লর্ড ব্রাইসের মতে অসংযত স্বৈরাচারিতা এবং দুর্নীতিপরায়ণতা হল প্রতিটি আইনসভার অন্তর্নিহিত প্রবৃত্তি। এগুলিকে প্রতিরোধ করার জন্য সমক্ষমতা সম্পন্ন একটি দ্বিতীয় কক্ষের প্রয়োজন। লর্ড অ্যাক্টনের মতে আইনসভার দ্বিতীয় কক্ষ হল ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা। অধ্যাপক গেটেলের মতানুসারে উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। অর্থাৎ আইনসভায় দুটি কক্ষ থাকলে এবং সেই দুটি কক্ষ সমক্ষমতা সম্পন্ন হলে একে অপরকে নিয়ন্ত্রণ করে, ফলে দেশে স্বৈরাচারিতার রোধ হয় এবং ব্যক্তি স্বাধীনতা অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখছি, এই প্রশ্নগুলো যেহেতু খুব সরল প্রশ্ন, বেশি জটিলতা নেই, তাই যে কটা সম্ভব কমেন্ট এরকম লিখতে পারলে প্রশ্নের উত্তরের মান ভালো হবে। 2. সুচিন্তিত আইন প্রণয়ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভাবাবেগে, সাময়িক উত্তেজনায় বা জনমতের চাপে অবিবেচনাপ্রসূত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী আইন প্রণয়ন করতে পারে। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষের আলোচনা
এবং তর্ক বিতর্কের মাধ্যমে খুঁটিনাটি বিষয়ের বিচার বিবেচনার মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় প্রতিটি বিষয়ে দুবার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের সুযোগ পাওয়া যায়। তার ফলে বিলটির কোনো দোষ ত্রুটি থাকলে তা সংশোধন করে নেওয়ারও সুযোগ পাওয়া যায়। এছাড়া দ্বিতীয় পরিষদের কিছুটা কালক্ষেপ হয়। এতে প্রথম পরিষদের সাময়িক উত্তেজনার অবসান ঘটে। ফলে আবেগের পরিবর্তে যুক্তি কার্যকর হয়। লেকির মতে দ্বিতীয় কক্ষের নিয়ন্ত্রণমূলক, সংস্কারমূলক এবং সংযতকারী ক্ষমতা একে অপরিহার্য করে তুলেছে। অর্থাৎ আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষের আলাপ আলোচনার ফলে যে সময়টা পার হয়ে যায় সেই সময়ে সাময়িক উত্তেজনার বা জনমতের চাপের খানিকটা প্রভাব কমে আসে। ফলে সুচিন্তিত আইন প্রণয়ন করা যায়। 3. জনমতের সুষ্ঠু প্রতিফলন। এককক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যদের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হয় বলে পরিবর্তিত জনমতের সঙ্গে তা সামঞ্জস্যহীন হয়ে পড়ে। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয় বলে প্রবাহমান জনমতের সুষ্ঠু প্রতিফলন আইনসভায় পরিলক্ষিত হয়, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্য। অর্থাৎ যদি ভারতের উদাহরণ ধরে নেওয়া যায়, ভারতে প্রতি 5 বছর পর লোকসভা নির্বাচন হয়। এবার একবার লোকসভা গঠিত হওয়ার পর 5 বছরের মধ্যে যদি জনমত পরিবর্তিত হয়, তাহলে সেই পরিবর্তিত জনমতকে রিপ্রেজেন্ট করার মতো কেউ লোকসভায় থাকে না। কিন্তু যদি একটা রাজ্যসভাও থাকে এবং সেই রাজ্যসভার নির্বাচন আলাদা সময়ে অনুষ্ঠিত হয়, তাহলে পরিবর্তিত জনমতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাজ্যসভার সদস্যরা কাজ করতে পারে এবং এর ফলে আইনসভায় জনমতের সুষ্ঠু প্রতিফলন ঘটে। 4. সংখ্যালঘুর স্বার্থ রক্ষা। আইনসভায় সংখ্যালঘু স্বার্থের যথোপযুক্ত প্রতিনিধিত্বের ব্যবস্থা না থাকলে গণতন্ত্রের সাফল্য আসতে পারে না। এককক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক বলে সংখ্যালঘু সম্প্রদায় অধিকাংশ ক্ষেত্রেই আইনসভায় প্রতিনিধি প্রেরণে সমর্থ হয় না। স্বাভাবিকভাবেই তাদের স্বার্থ উপেক্ষিত হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সাধারণত মনোনয়ন ও পরোক্ষ নির্বাচনের ভিত্তিতে গঠিত হয়। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সেখানে স্থান পান। তাই দুগুইয়ের মতে যে সেই আইনসভাই শ্রেষ্ঠ বলে পরিগণিত হয় যার এক কক্ষ সমগ্র জনগণের এবং অন্য কক্ষ বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে। 5. বিচক্ষণ ব্যক্তিদের মনোনয়ন। আইনসভায় জ্ঞানীগুণী অভিজ্ঞ ব্যক্তিরা যত বেশি থাকবেন, আইনসভার উৎকর্ষতা ততই বৃদ্ধি পাবে। অনেক সময় প্রত্যক্ষ নির্বাচনের বিড়ম্বনা ও ক্লেশ এড়াতে চান বলে ওই ধরনের ব্যক্তিরা নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না। এককক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক বলে আইনসভায় ওইসব যোগ্য ব্যক্তির স্থান হয় না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষে মনোনয়নের মাধ্যমে তারা অতি সহজেই স্থান লাভ করেন। ফলে দেশ শ্রেষ্ঠ জ্ঞান ও বুদ্ধির দ্বারা পরিচালিত হতে পারে। অর্থাৎ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দ্বিতীয় কক্ষের সদস্যরা কিছুটা মনোনীতও হন এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, তাই বলা হয় সংখ্যালঘুর রিপ্রেজেন্টেশন এবং বিচক্ষণ ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন দ্বিতীয় কক্ষের মাধ্যমে ঘটতে পারে, যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সম্ভব নয়। 6. জনগণের রাজনৈতিক শিক্ষার বিকাশ। এককক্ষ বিশিষ্ট আইনসভায় প্রায় সমদৃষ্টিসম্পন্ন প্রতিনিধিরা থাকেন বলে আইন প্রণয়নের সময় বিতর্ক একরকম হয় না বললেই চলে। ফলে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের বিকাশ ঘটে না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুটি কক্ষের আইন প্রণয়নের সময় যে আলাপ আলোচনা, বিতর্ক ইত্যাদি অনুষ্ঠিত হয়, তা সংবাদপত্র ও বেতার, দূরদর্শন প্রভৃতির মাধ্যমে প্রচারিত হয়। ফলে জনগণের রাজনৈতিক শিক্ষার বিকাশ ঘটে। 7. কাজের সহায়ক ও পরিপূরক। বর্তমানে আইনসভার কার্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় একটিমাত্র কক্ষের দ্বারা যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলির আইন প্রণয়নের দায়িত্ব উচ্চকক্ষের হাতে অর্পণ করে নিম্নকক্ষ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ কাজগুলো যদি ডিভাইড করে দেওয়া যায়, তাহলে কাজের পারফেকশন অনেক বেশি আসে। তাই অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন। 8.
যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অপরিহার্য। জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের ওপরই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে। এককক্ষ বিশিষ্ট আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয় না, তাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে তা অনুপযোগী। অপরপক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিগণ জাতীয় স্বার্থকে রিপ্রেজেন্ট করে এবং উচ্চকক্ষে মনোনীত প্রতিনিধিগণ আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারেন। ফলে এইরূপ আইনসভায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য বলে অনেকে মনে করেছেন। শাসন বিভাগের নিরাপত্তা। 9. শাসন বিভাগের নিরাপত্তা। গেটেলের মতে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষই একে অপরকে নিয়ন্ত্রণ করতে সর্বদা ব্যস্ত থাকে। ফলে শাসন বিভাগের ওপর আইন বিভাগের মাত্রা অতিরিক্ত নিয়ন্ত্রণ না থাকায় শাসন বিভাগ স্বাধীনভাবে কার্য সম্পাদনের দ্বারা সুশাসন প্রবর্তন করতে পারে। অর্থাৎ দ্বিতীয় কক্ষ শাসন বিভাগের স্বাধীনতার অনুকূলে একমাত্র কক্ষের অনিয়ন্ত্রিত ক্ষমতার বিরুদ্ধে আবশ্যিক নিরাপত্তা হিসেবে গণ্য হয়, কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভায় এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। 10. সমাজতন্ত্রবাদীদের মত। সমাজতন্ত্রবাদীদের মতে বহুজাতি সমন্বিত রাষ্ট্রে প্রতিটি জাতির নিজ নিজ জাতীয় ইতিহাস, ঐতিহ্য, ভাষা, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি যথাযথভাবে সংরক্ষণের জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন। 11. পরস্পরের দোষ ত্রুটি সংশোধন। দুটি কক্ষ পরস্পরের দোষ ত্রুটি সংশোধন করতে পারে। দ্বিতীয় কক্ষের সদস্যগণ প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, ফলে তারা সাধারণত রক্ষণশীল। অপরদিকে প্রথম কক্ষের সদস্যগণ নবীন এবং অনভিজ্ঞ, ফলে তারা অত্যন্ত উৎসাহী। দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষের অত্যুৎসাহকে সংযত করতে পারে এবং প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষের রক্ষণশীলতা দূর করতে পারে। ঐতিহাসিক পর্যালোচনা। ম্যারিয়েট ইতিহাসগত বিচারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন। তার মতানুসারে বিভিন্ন দেশের শাসনতান্ত্রিক ইতিহাস পর্যালোচনা করলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজনীয়তা সহজেই অনুভব করা যায়। রাষ্ট্রবিজ্ঞানী অগ এবং জিঙ্ক বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অবিবেচনাপ্রসূত বিলকে বাধা দিয়ে দেশকে অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ এরা দুজন ইতিহাসের উদাহরণ তুলে বলেছেন যে এ কথা প্রমাণিত ইতিহাসে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অনেক ক্ষেত্রেই দেশের সুশাসন প্রবর্তনের ক্ষেত্রে উপযোগী, তাই তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন। এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। উপরিউক্ত যুক্তিগুলোকে খণ্ডন করে অনেক রাষ্ট্রবিজ্ঞানী নিম্নলিখিত যুক্তিগুলির অবতারণা করেন। এখানে একটা চার্টের মাধ্যমে সবকটা যুক্তিকে একসাথে লিখে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় কক্ষের সংগঠন অগণতান্ত্রিক ও প্রগতি বিরোধী। গণতন্ত্র যেহেতু জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, সেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই গঠিত হওয়া বাঞ্ছনীয়। এদিক থেকে বিচার করলে এককক্ষ বিশিষ্ট আইনসভাকে গণতন্ত্রের অনুপন্থী বলে মনে করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় একটি বিশেষ শ্রেণী ও স্বার্থের প্রতিনিধিত্বের নামে কার্যত ধনশালী এবং রক্ষণশীল শ্রেণীর সংকীর্ণ স্বার্থ রক্ষা করার জন্য উচ্চকক্ষের প্রতিষ্ঠা করা হয়। তাই এরূপ আইনসভাকে অনেকে অগণতান্ত্রিক এবং প্রগতি বিরোধী বলে অভিহিত করেছেন। অর্থাৎ যেহেতু দ্বিতীয় কক্ষের সদস্যরা প্রত্যক্ষভাবে নির্বাচিত নন, তাই দ্বিতীয় কক্ষের সংগঠনকে অনেকে অগণতান্ত্রিক বলেছেন। আর যেহেতু দ্বিতীয় কক্ষে বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা হয়, তাই দ্বিতীয় কক্ষের সদস্যপদকে অনেকে শ্রেণী ও স্বার্থের প্রতিনিধিত্বের নাম দিয়েছেন। অর্থাৎ ধনী ও রক্ষণশীল শ্রেণীর স্বার্থ রক্ষার নামে দ্বিতীয় কক্ষে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়। সংখ্যালঘুর স্বার্থ রক্ষার নামে দ্বিতীয় কক্ষে
ধনী ও বণিক শ্রেণীর বা ধনী ও রক্ষণশীল শ্রেণীর সংকীর্ণ স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়। তাই অনেকে দ্বিতীয় কক্ষকে প্রগতি বিরোধী বলে অভিহিত করেছেন। 2. সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন, এই যুক্তি অভ্রান্ত নয়। কারণ সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সর্বাপেক্ষা বেশি রক্ষিত হতে পারে। অর্থাৎ একটি কক্ষের মাধ্যমেই সংরক্ষণের মাধ্যমে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতে পারি, সংরক্ষণ বা রিজার্ভেশনের মাধ্যমে। এর জন্য আরেকটা কক্ষ তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই। 3. সুচিন্তিত আইন প্রণয়নের জন্য অপরিহার্য নয়। বর্তমানে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় কোনো বিলকে আইনে রূপান্তরিত হতে গেলে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই আইনের খসড়া প্রস্তাব সরকারের মূলনীতির ভিত্তিতে আইনজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের দ্বারা রচিত হয়। তারপর বিধি নির্দিষ্ট পদ্ধতি অনুসারে পরবর্তী পর্যায়ে বা প্রতিটি পর্যায়ে বিলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়। তাছাড়া বিলটির ওপর আইনসভায় যে তর্ক বিতর্ক বা আলাপ আলোচনা হয় তার সংবাদপত্র, বেতার, দূরদর্শন প্রভৃতির মাধ্যমে প্রচারিত হয়। ফলে বিলটির পক্ষে বা বিপক্ষে সহজেই জনমত গঠিত হতে পারে। জনমতের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখেই বিলটিকে আইনে রূপান্তরিত করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে হঠকারিতার মাধ্যমে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় আইন প্রণীত হয়, এ যুক্তি সম্পূর্ণ ভ্রান্ত। 4. দায়িত্ব নির্ধারণ করা কঠিন। এক কক্ষ বিশিষ্ট আইনসভা সম্পাদিত কার্যাবলীর জন্য এককভাবে দায়ী থাকে বলে এক্ষেত্রে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা সহজ। কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে দুটি কক্ষ একে অপরকে দোষারোপ করে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরূপ ক্ষেত্রে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা যথেষ্ট কঠিন। 5. জ্ঞানীগুণী ব্যক্তিরা স্থান পান না। গণতন্ত্র দলীয় শাসন হওয়ায় আইনসভায় দ্বিতীয় কক্ষের সদস্যদের মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনে দলীয় রাজনীতির প্রাধান্য দেখা যায়। নিম্নকক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলভুক্ত ব্যক্তিরাই দ্বিতীয় কক্ষে স্থান পান। তাই অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত যোগ্য বা জ্ঞানীগুণী ব্যক্তিরা দ্বিতীয় কক্ষে মনোনীত হতে পারেন না। অর্থাৎ দ্বিতীয় কক্ষের সমর্থকরা যেরকম বলেছেন যে দ্বিতীয় কক্ষে মনোনয়নের মাধ্যমে জ্ঞানীগুণী ব্যক্তিকে স্থান করে দেওয়া যাবে, বাস্তবে মনোনয়নের মাধ্যমে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দলেরই অন্যান্য নেতারা উচ্চকক্ষে স্থান পান। কোনো জ্ঞানীগুণী ব্যক্তির স্থানের জায়গা থাকে না, স্থান বা জায়গা থাকে না। 6. অনাবশ্যক অথবা ক্ষতিকারক। দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে একই রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে নিম্নকক্ষ প্রণীত জনস্বার্থ বিরোধী আইনের বিরোধিতা করার পরিবর্তে উচ্চকক্ষ নির্দ্বিধায় তা সমর্থন করে। ফলে দ্বিতীয় কক্ষ কার্যত অনাবশ্যক হয়ে পড়ে। আবার আইনসভা সমক্ষমতা সম্পন্ন উভয় কক্ষের সদস্যবৃন্দ যদি জনগণ কর্তৃক নির্বাচিত হন তবে অনেক সময় দুটি কক্ষে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে উভয় কক্ষের মধ্যে তীব্র মতবিরোধের ফলে কাম্য জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে না। আইন প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ দ্বিতীয় কক্ষ দুভাবে গঠিত হতে পারে, 1 জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, আর 2 নিম্নকক্ষের দ্বারা পরোক্ষভাবে। এবার যদি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয় এবং দুটি কক্ষই যদি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয় আর দুটো কক্ষে আলাদা আলাদা রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে দুটি কক্ষ পরস্পরের বিরোধী হয়ে ওঠে এবং কোনো আইনই প্রণীত হতে পারে না, কারণ এক কক্ষ আইন প্রণয়ন করলে আরেক কক্ষ তার বিরোধিতাই করে। আবার দ্বিতীয় কক্ষ যদি মনোনয়নের মাধ্যমে গঠিত হয় তাহলে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দলেরই লোকজন উচ্চকক্ষে থাকে। সেক্ষেত্রেও যদি নিম্নকক্ষ কোনো স্বৈরাচারী বা জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করে দ্বিতীয় কক্ষ বিনা কারণেই বিনা সমালোচনায় তা সমর্থন করে দেয়, কারণ একই দলের লোক। কাজেই বাস্তবে দ্বিতীয় কক্ষ হয় অনাবশ্যক অথবা ক্ষতিকারক। তাই ABC মন্তব্য করেছেন, দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক,
আর যদি ভিন্ন মত পোষণ করে তবে তা ক্ষতিকারক। 7. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য জরুরি নয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে একান্ত অপরিহার্য বলে মনে করা হয়, কিন্তু অধ্যাপক ল্যাস্কির মতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যেই অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষার ব্যবস্থা রয়েছে। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের মাধ্যমে আঞ্চলিক স্বার্থ রক্ষার ব্যবস্থা করা যেতে পারে। আর কেন্দ্র যদি নিজের ক্ষমতার গণ্ডি অতিক্রম করে রাজ্য সরকারগুলির ক্ষমতায় হস্তক্ষেপ করে তবে দ্বিতীয় কক্ষ তা প্রতিবিধানের ব্যবস্থা করতে পারে না। সেক্ষেত্রে প্রতিবিধানের দায়দায়িত্ব নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের ওপরই অর্পিত হয়। অর্থাৎ ল্যাস্কির মতে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত থাকলেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংগঠন সম্ভব। তার জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তা নেই। 8. ব্যয়বহুল ও অপচয়মূলক। একটি অপ্রয়োজনীয় কক্ষের সদস্যদের বেতন, ভাতা, সুরক্ষা ইত্যাদির জন্য অযথা বিপুল পরিমাণে অর্থ ব্যয়িত হয়। তাই অপচয়মূলক দ্বিতীয় কক্ষ রাখার কোনো যুক্তি নেই বলেই অনেকে মনে করে। 9. সময়ের অপচয়। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে প্রয়োজনীয় ও কাম্য বিষয়ে যতটা ক্ষিপ্রতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় তা সম্ভব হয় না। বিশ্বের অধিকাংশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষ অপেক্ষা কম শক্তিশালী। যেমন ব্রিটেন বা ভারতবর্ষে উচ্চকক্ষ অপেক্ষা নিম্নকক্ষ অনেক বেশি শক্তিশালী, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ অপেক্ষা উচ্চ কক্ষ অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ যে কক্ষই বেশি শক্তিশালী হোক না কেন দুটো কক্ষ সমক্ষমতা সম্পন্ন নয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই একটা কক্ষের মতামতের কোনো মূল্য বাস্তবে নেই। এবার যে কক্ষের মূল্য নেই সেই কক্ষের মাধ্যমেও বিল পাশ করার ফলে অযথা সময় নষ্ট হয়। তাছাড়া আর্থিক বিষয়গুলিতে উচ্চকক্ষের মতামতের কোনো মূল্য নেই, অথচ এরূপ একটি কক্ষের প্রবর্তনের ফলে কাম্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মূল্যবান সময়ের অপচয় ঘটে। 10. জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ ব্যাহত হয়। আইন হলো জনগণের ইচ্ছার প্রকাশ। একই আইন সম্পর্কে জনগণের যেহেতু দুপ্রকার ইচ্ছা থাকতে পারে না, সেহেতু দুপ্রকার ইচ্ছা প্রকাশের জন্য দুটি কক্ষেরও প্রয়োজনীয়তা নেই। যে আইনসভা জনগণের প্রতিনিধিত্ব করবে তাকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাই দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ আইনসভার মধ্যেই যদি অন্তর্বিরোধ তৈরি হয় তাহলে তা জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ করতে সম্ভব হয় না বা সক্ষম হয় না। তাই জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ করার জন্য আইনসভাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক কক্ষ বিশিষ্ট হতে হবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই জিনিসটাকে উদাহরণ দিয়েছেন, এই বক্তব্যটাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে ঘোড়া আর ঘোড়ার গাড়ি যদি দুটো বিপরীত মুখে চলতে থাকে তাহলে কেউই এগোতে পারবে না। 11. নিম্নকক্ষ অধিক ক্ষমতা সম্পন্ন। এক কক্ষ অপর কক্ষে স্বৈরাচার রোধ করবে একথা বলা যুক্তিসঙ্গত নয়, কারণ জনগণের প্রতিনিধি সমৃদ্ধ কক্ষ, সাধারণত নিম্নকক্ষ, অধিকাংশ ক্ষেত্রেই উচ্চকক্ষের তুলনায় বেশি শক্তিশালী। তাই দ্বিতীয় কক্ষ জনপ্রিয় কক্ষের কাজে কার্যকরীভাবে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। তাছাড়া নিম্নকক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিগণের ওপর উচ্চকক্ষের মনোনীত সদস্যদের নিয়ন্ত্রণ গণতন্ত্রসম্মতও নয়। অর্থাৎ আগেই বলা হয়েছে যে কক্ষ জনপ্রতিনিধি সমৃদ্ধ সেই কক্ষ বেশি শক্তিশালী। এক কক্ষ বেশি শক্তিশালী হলে অপর কক্ষকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করবে মনোনীত প্রতিনিধিগণ, এটা কাম্যও নয়, গণতন্ত্রে এটাও হতে পারে না। কাজেই দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তা নেই। 12. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গঠন ও পরিচালনা জটিল। অধ্যাপক ল্যাস্কির মতানুসারে আধুনিক রাষ্ট্রের সকল প্রয়োজন পূরণের পক্ষে এক পরিষদীয় আইনসভাই যথেষ্ট। এর মাধ্যমে সরকারের গঠন ও পরিচালনা বেশ সরল ও ব্যয়ভার মুক্ত হয়। উপসংহার: বর্তমানে চীন, গ্রিস, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া, পানামা, নেপাল, বাংলাদেশ,
উত্তর ও দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি রাষ্ট্রে এক পরিষদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তবে বর্তমানে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের ক্ষেত্রেই, যেমন ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্স, এমনকি ভারত প্রভৃতির ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে উল্লেখযোগ্য, চীন ছাড়া বাকি প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রেই দেখতে পাবে যে অপেক্ষাকৃত ছোট রাষ্ট্রগুলির ক্ষেত্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বড় রাষ্ট্রগুলির ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাই প্রাধান্য পেয়েছে। অধ্যাপক গেটেল দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থাকে রাজনৈতিক বিকাশের একটি রূপান্তরকালীন পর্যায় বলে অভিহিত করেছেন। অর্থাৎ পলিটিক্যাল এভলিউশনের একটা বিশেষ পর্যায় বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে গেটেল অভিহিত করেছেন। মানে এক কথায় গেটেল বলতে চেয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উন্নতির প্রতীক বা রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রতীক। এক্ষেত্রে একটা কথা উল্লেখযোগ্য যে এই প্রশ্নটা অন্যভাবেও আসে। যেরকমভাবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এসছে, সেইভাবে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটাও আসে। এই প্রশ্নটা এসেছিল 2016 সালে আর 2019 সালে 4+4 মার্কসে। উত্তরটা অনেকটাই সিমিলার, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষের যুক্তিগুলো এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের যুক্তি, এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের যুক্তিগুলো এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষের যুক্তি। তার আগে একটা চার্টের মাধ্যমে পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে। এবার এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। একই উত্তর, তাই আমি আর পড়ে দিলাম না, শুধুমাত্র ভূমিকা আর উপসংহার একটু আধটু চেঞ্জ হয়েছে, উত্তরটা দেখিয়ে দিচ্ছি।
উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।